আসসালামু আলাইকুম সবাইকে। হৃদয়ের ঠিকানা গল্পের ৭০ নাম্বার পার্ট। তো সর্দি লাগার কারণে কণ্ঠটা একটু অন্যরকম লাগতে পারে, আপনারা একটু মানিয়ে নিন। তো বেশি কথা না বলে চলুন এখন গল্প শুরু করা যাক। ভাবি, সুযোগ বুঝে মজা নিচ্ছেন তো নিন। এক মাঘে শীত যায় না, আর এই যে সাঙ্গপাঙ্গরা ভবিষ্যতের জন্য তৈরি থেকো। সাগরের হালকা কথায় যেন হাসির রেশ বেড়ে গেল। আরিশা আর কিছু বলল না। একে তো বড় ভাই, আর ওইরকম মজা করার সক্ষতাও নেই যে ভাইকে জানোই তা বলবে। ওরা বলছে বলুক। সে মুচকি হেসে বোনের কানে কানে বলল, ইস রে, ভাইয়া তো পাগল হয়ে গেছে রে উসি। দেখ ভাই, একে তো রমজান মাস, যতটুকু মান সম্মান ছিল বিয়ের তাগিদ দিয়ে ভাইয়া ততটুকু হারিয়েছে। এখন ভোর রাতে সেহরি খেতে উঠে যদি পরিবারের সামনে তোকে আপত্তিকর পরিস্থিতিতে পড়তে হয় তখন কি করবি? আর তার উপরে অসুস্থ, হাত পা ভাঙা। এই অবস্থায় যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায় তাহলে নির্লজ্জের নিম্ন পর্যায়ে চলে যাবে আমার ভাইটা। উষা লজ্জায় না পারছে মাটির সাথে মিশে যেতে। এখন তো ইচ্ছে করছে ওই লোকটাকে ইচ্ছে মতো শান্টিং দিতে। নির্লজ্জ পুরুষ মানুষ। উষা আরিশাকে চোখ রাঙায়। আরিশার থেকেও দ্বিগুণ ফিসফিস করে বলল, দয়া করো আপু, এবার চুপ যাও। তোমাদের এসব অসভ্যতাম আর নিতে পারছি না। দেখবে অকালে আমার জামাইটা বউহারা হবে। শালিকারা, তোমাদের বান্ধবীকে বলো কাবার থেকে আমার পাঞ্জাবির ব্যাগটা দিতে, ওটা নিয়েই চলে যাব। উষা উঠে ব্যাগটা আনতে যায়। আরিশা ধমকে বলে উঠল, তুই কোথায় যাচ্ছিস? বস এখানে, আমরা আছি না, দিয়ে দিচ্ছি। কিরে বেটা, আর ২-১ ঘন্টা তোর সইল না তোর? বিয়ে পড়ানোর আগেই বউয়ের কাছে চলে এসেছিস। ভাই, লাজ লজ্জা তো দেখছি হাওয়ায় উড়িয়ে দিলি। তৎক্ষণাৎ সাগর গালিবকে ধমকে উঠে বলল, চুপ থাক বেয়াদব। আসলে বউয়ের কাছে এসেছি কারণ আমার সেই সুযোগটা আছে, আর তো তাও নেই মিসকিন। গালিব বলল, হাই হাই, এই ছিল কপালে। এ ভাই, তুই এটা বলতে পারলি? দেখলে মাই টাইপ গার্ল সময় মতো কেমন পল্টি নিল। প্রিয়তা চমকে উঠল। অনেকগুলো দিন পরে গালিবের সেই কৌতুক স্বর আর হাসি ঠাট্টা করতে দেখলো সে। তবে কথার মাঝে যে এভাবে তাকে ডেকে উঠবে তা প্রিয়তা কখনোই ভাবেনি। প্রিয়তা একবার আর চোখে চাইলো গালিবের দিকে। মুহূর্তে চোখাচোখি হলো দুজনের। গালিব কেমন শীতল আর আদুরে দৃষ্টি নিক্ষেপ করে আছে প্রিয়তার দিকে। প্রিয়তা কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে সেই দৃষ্টি দেখে। আরিশা পাঞ্জাবির ব্যাগটা সাগরের হাতে দিয়ে বলল, যাও এবার, আমাদের আর ডিস্টার্ব করবে না, নয়তো বউকে পেতনি বানিয়ে রাখবো। প্রথম দেখাই অক্কালাপ করবে। ভাই, তোমার বোন এমনিতেও পেতনি। সাদাফের বলা কথাটা যেন ছোটখাটো একটা বিস্ফোরণ ঘটালো এখানে। সাদাফ উষাকে পেতনি ডেকেছে, এও সম্ভব? আরিশা অবাক স্বরেই বলল, সাদাফ, তুই তুই উষিকে পেতনি বললি? আরিশার করা প্রশ্নে সাদাফ নিজের ভ্রুজোড়া গুটিয়ে নেয়। কিঞ্চিত ভরকানো স্বরে বলল, উষিকে কখন বললাম? আমি তোর কথা বলেছি। আরিশা এমনিতেই সাদাফের উপরে রেগেছিল। সেই রাগটা যেন তরতর করে বেড়ে গেল। কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল। দরজা লাগানোর শব্দে গালিব সাগর দুজনেই হতভম্ব। অথচ সাদাব কেমন মিটমিটি করে হাসছে দেখো। গালিব সাগরের পিঠে হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলল, থাক ভাই, এই বউ ভালো না, শালিকাগুলো ভালো না তোর, বাদ দে, অন্য একটা বউ নিয়ে আসবো তোর জন্য। ও এমনিতেও তুই এই বিয়ে মানিস না, বউ হিসেবেও সহ্য করতে পারিস না মেয়েটাকে। সাগরের রাগী দৃষ্টি দেখে গালিব চুপ হয়ে গেল, আর কথা বাড়ালো না। সাগর হাঁটা ধরল ছোট চাচ্চুর ঘরের উদ্দেশ্যে। আর এদিকে চারিদিকে তখন মাগরিবের আজানের মধুর ধ্বনি ভেসে ভেসে শোনা যাচ্ছে। ভুইয়া বাড়ির সকলেই ফিটফাট হয়ে বসেছেন ইফতারের উদ্দেশ্যে। যদিও সাগর বর্তমানে রোজা রাখতে পারছে না, 3 বেলা ওষুধ নিতে হয়, তাই আর চাইলেও রোজা রাখতে পারছে না। নয়তো বুঝ হওয়ার পর থেকে সে কখনো রোজা মিস করেনি। ভুইয়া বাড়ির ড্রয়িং রুমের মেঝেতে বসেছেন সকল পুরুষেরা, আর ডাইনিং রুমের মেঝেতে সকল মহিলারা বসেছেন। যেহেতু ডাইনিং রুমের মাঝখানে পর্দা আছে, তাই সেটাই টেনে রাখা হয়েছে। সবাই বড় উল্লাস নিয়ে ইফতার করছে। বিয়ের কাজেও উপস্থিত আছে। ইফতার শেষে নামাজ শেষ করে বিয়ে পড়ানো হবে। আর এদিকে সকলেই নামাজ শেষে ড্রয়িং রুম ডাইনিং রুম মিলিয়ে বসে আছে, আড্ডা দিচ্ছে। হাসির শব্দ যেন চারিদিক থেকে প্রতিধ্বনিত হচ্ছে। কাজী বসে বসে বিয়ের কাগজপত্র তৈরি করছেন। সিজান ভুইয়া, নাহিদ ভুইয়া, নাবিল ভুইয়া, সুহেব খান সাথে আছে। তানহার বাবা বকুল হাসান আর প্রিয়তার বাবা সেলিম রেজা এবং গালিবের বাবা আফজাল শেখও একসাথে বসে নানান ধরনের কথা বলছেন। কখনো রাজনীতি বিষয়ক, তো কখনো নিজেদের ব্যবসা নিয়ে কথাবার্তা চলছে। অন্য সোফাতে সাগর, গালিব, রাজীব আর তার ভাইয়েরা বসে আছে। কান ঝালাপালা হয়ে যাচ্ছে এদের পাকড়ে। তখন ওই আফজাল শেখ পর্দার আড়াল থেকেই বললেন, যাই বলেন ভাই সাহেব, আমাদের উষা কিন্তু অনেক সৌভাগ্যবতী, অনেক ভাগ্যবান। পরিবারের মানুষগুলো তাকে সর্বদা আগলে রেখেছে, বিপদে আপদে পাশে থেকেছে, কোনো কারণে তাকে দোষারোপ করেনি কেউ। আমি তো মুগ্ধ হই আপনাদের পরিবারের মানুষগুলোর সমঝোতা দেখে। উষার ভাইরা ওকে যেভাবে আগলে রাখে, দিন শেষে এটাই প্রমাণ হয় দুনিয়াতে আপন হলে শুধু নিজের রক্তের এরাই হয় আর নিজের সন্তান। সিজান ভুইয়া প্রস্তর হাসলেন আফজাল শেখের কথা শুনে।
শুনে মনটা কেমন প্রশান্তিতে ভরে উঠল। হাসি হাসি মুখে কিছু বলতে যাবেন তার আগে পর্দার আড়াল থেকে ভেসে আসে এক গম্ভীর স্বর। দুনিয়াতে কেউই আপন না আঙ্কেল, না নিজের বাবা মা আর না নিজের সন্তান। সবাই পৃথিবীতে সবার স্বার্থটাই আগে দেখে। দিন শেষে এটাই বাস্তব, দুনিয়াতে সবাই একা, আপন বলতে কেউ হয় না। নিজের রাস্তা সবসময় নিজেকেই দেখতে হয়। কারোর দুঃখে হয়তো আমরা সমবেদনা দিতে পারি, কিন্তু সেই পরিস্থিতি বা দুঃখ অনুভব করার ক্ষমতা আদতেও কারো হয় না। বিপদে পড়লে সকলের আসল মুখ দেখা যায়। আমার মা যখন বলেছিল আমি আমার বাবার সন্তান না, তখন কিন্তু নিজ জন্মদাতা পিতা আমাকে দূর দূর করেছে। পিতা সহ পরিবারের অন্যরাও আমাকে দূরে ঠেলে দিয়েছে। আগলে নিয়েছিল বড় আম্মু। যখন বাবাকে নিয়ে আমি আলাদা ফ্ল্যাটে গেলাম, তখন বাবা একবারের জন্য তার মেয়ের কথা ভাবেনি, ভেবেছে ভাতিজার কথা। তখন তো আমরা আর জানতাম না সাগর ভাইয়ের অমন করার কারণ। তবুও তো বাবা একবারের জন্য হলো আমার সাপোর্ট দিতে পারতো, তাও দেননি। পরিবারের সবাই আমার কথা না ভেবে সাগর ভাইয়ের কথাই ভেবেছেন। 5টা বছর আমার ভোগান্তি যে মানুষগুলো দেখেছে, তারাই সত্যিটা জানার আগে সাগর ভাইয়ের ভক্ত হয়ে গেছেন। আমি স্বীকার করছি সাগর ভাই যা করছেন আমাদের ভালোর জন্যই করছেন। উষা আরো অনেক কিছুই বলতে চাচ্ছিল, কিন্তু তার গলা বসে গেছে, কথা আটকে আসছে। অতি কষ্ট পেলে মানুষের এমন হয়। আর সে এখন চাইছেও না এমন একটা মুহূর্তে এসব কথা বলে সবার আনন্দ মাটি করতে, সাগর ভাইকে কষ্ট দিতে। নাহিদ ভুইয়া মাথা নিচু করে বসে আছেন। কি বলবেন বা তিনি জানেন না চাইতেও তিনি মেয়ের সাথে অন্যায় করেছেন। একজন মেরুদণ্ডহীন পুরুষের নেই যে ছেলে তার মেয়েকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে অস্বীকার করত, তার হাতে মেয়েকে তুলে দিতে মরিয়াছিলেন। তিনি চাইতেন না কিছুতেই মেয়ের গায়ে ডিভোর্সের টেক লাগুক, নিজের প্রাক্তন স্ত্রীর বিষাক্ত অতীত মেয়েকে গ্রাস করুক, ওই অভদ্র মহিলার পাপের ফল তার মেয়ে ভোগ করুক, তা তিনি কখনোই চাননি। সমাজের মানুষ এমনিতেই তার জীবন নরক বানিয়ে দিয়েছিল, তিনি চাননি তার মেয়ের জীবনে সেই অভিশাপ ফিরে আসুক। এমনটা চাওয়া কি তার বাবা হিসেবে ভুল? সন্তানের গায়ে ডিভোর্সের ট্যাগ লাগলে কোনো বাবা খুশি হন? কথায় আছে একটা বিয়ে ভাঙা নাকি মসজিদ ভাঙার সমান। কথাটা কতটা সত্যি তিনি জানেন না, তবে তিনি একটা সংসার বাঁচাতেই এত কিছু করেছে। মেয়ের সংসার বাঁচানোর জন্য কেউ যদি তাকে মেরুদণ্ডহীন পুরুষ ভাবে, তবে তাই সই। সাগর বসে আসে, চোখমুখ অত্যাধিক গম্ভীর, দৃষ্টি ফ্লোরে নিবদ্ধ, যেন হিসেব মিলাচ্ছে সে। একটু আগের হাসি খুশি আর রমরমা ভাবটা আর নেই, সবার মুখটা কেমন থমথমে হয়ে আছে। একটা চাপা আর্তনাদ কাজ করছে। ঘড়ির কাঁটায় রাত 11:30। বাড়ির পরিবেশ নিস্তব্ধতায় ঘেরা। সাগর উষার বিয়ের কাজ সম্পূর্ণ হওয়ার পরপরই গুরুজনেরা যার যার গৃহে ফিরে গিয়েছেন, ছেলেমেয়েরা এখনো আছে। সাগর উষার বিয়ের আয়োজনটা যতটা আনন্দের সহিত শুরু হয়েছিল, ততটাই যেন নিঃশব্দ বিষণ্ণতায় ডুবে গেছে। মনে হচ্ছে ভুইয়া বাড়ির প্রতিটি সদস্যদের হৃদয়ে এক অজানা শূন্যতায় ভরে গেছে। সকলের মনে সাগর উষার বিয়ে নিয়ে যে উত্তেজনা উন্মত্ততা ছিল, সব যেন মুহূর্তেই হাওয়ায় মিলিয়ে গেল। কাজী সাহেব বুঝি টের পেলেন সকলের মনের অস্থিরতা, তাই দ্রুতই বিয়ের কাজ সম্পন্ন করলেন। সাগর নিজেও কবুল শব্দটি উচ্চারণ করেছে বুকে পাথর চাপা দিয়ে। উষার কথাগুলো সকলের হৃদয়কে গভীরভাবে আঘাত করেছে। তবে কারোর এই রাগ হচ্ছে না উষার উপরে, হবেই বা কি করে? মেয়েটার সাথে তো অন্যায় হয়েছে। আর এদিকে সাগরের রুমটা আজকে হালকা ডেকোরেশনও করা হয়েছে। যদিও রমজান মাস বিদায়, তাই ভাই বোনদের মাঝে এক ধরনের জড়তা কাজ করেছিল, তবুও সেসব সাইডে রেখে ওরা ওদের কাজ করেছে। এমনিতেই পরিস্থিতি অস্বাভাবিক, আর স্বাভাবিকতা ফিরিয়ে আনতে এতটুকু করতেই হয়। সাগর রুমে প্রবেশ করতে সঙ্গে সঙ্গে তার চোখে পড়ল বাসর ঘরের সাজ। বেলি ফুল, রজনীগন্ধা, গোলাপ আর সূর্যমুখী ফুলের সাদা আর নরম গোলাপি রঙের নিখুঁত সমন্বয়ে সাজানো ঘরটা, বিছানাটা দেখে মনে হচ্ছে যেন ফুলের এক শান্তির আবরণ ছড়িয়ে দিয়েছে চারিপাশে। বাতাসে মিলেমিশে ভেসে আসছে তাদের হালকা মিষ্টি গন্ধ, যেন ঘরটি এক নীরব নরম সুরের মেলোডিতে ডুবে আছে। ঘরে বসে থাকা উষার চোখে লজ্জার উত্তেজনার মিশ্রণ। প্রতিটি ফুলের সৌন্দর্যতার হৃদয়ে অদ্ভুত স্নেহ জন্মাচ্ছে, বুকটা দুরু দুরু করছে। হঠাৎ এই অপরিচিত রঙিন শান্তি তাকেও ভীত করছে, কিন্তু একই সঙ্গে মন ভরে আসছে অজানা আনন্দে। হাত দুটো অবচেতনভাবে বুকে মুড়ে আনা, চোখে মৃদু কৌতূহল আর হৃদয়ে এক ভরাট প্রশান্তি। সাগরের চোখে সেই দৃশ্য অন্যরকম। বাসর ঘরের ফুলগুলো যেন তার ভালোবাসার প্রতীক। প্রতিটি পাপড়ি, প্রতিটি রং তার নিজের মনের আবেগকে প্রতিফলিত করছে। লাল টুকটুকে জামদানি পরিহিত লম্বা ঘোমটা টানা উষার দিকে সাগরের দৃষ্টি নিবদ্ধ, গভীর, এক ধরনের নিষ্ঠুর নরমতায় ভরা সে দৃষ্টি। সে জানে এই মুহূর্তে প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি চাহনি তাদের সম্পর্কের নতুন অধ্যায় লেখা শুরু করবে। ঘরের আলো ফুলের সঙ্গে মিশে উষার চোখে ঝলমল করছে। সাগরের উপস্থিতি তার কাছে কোনো শব্দের চেয়ে শক্তিশালী লাগছে। তাদের দুজনের মন এক অদৃশ্য তন্ত্রের মাধ্যমে সংযুক্ত। এখনো কোনো কথা বলা হয়নি দুজনের, কিন্তু ভালোবাসা, স্নেহ, সুরক্ষা এবং এক ধরনের নিঃশব্দ আবেগ তাদেরকে আরো পুরো ঘরটাকে ঘিরে ধরেছে। অন্ধকার রুমে মোমের লাল স্নিগ্ধ আলোর ফুলের সৌরভ মিলে তাদের হৃদয়কে এক শান্ত অচেনা যন্ত্রণা থেকে মুক্তি দিচ্ছে। এটা এমন এক মুহূর্ত যা শুধু তারা দুজনেই অনুভব করতে পারছে। সাগর দরজা আটকে দিয়ে ঠায় দাঁড়িয়ে রয়। উষা তখনও জড়সড় হয়ে বসা, সালাম দিতে চাচ্ছে, তবে সে পারছে না। সাগরটাও এগিয়ে আসছে না।
এই রাতটা বড়ই আকাঙ্ক্ষার, প্রিয়সীকে তো সেই কবেই নিজের করে পেয়েছে, শুধু অধিকারটা এখনো অসমাপ্ত রয়ে গেল। সাগর একটা দীর্ঘশ্বাস ফেলে সামনে এগোয়, গিয়ে দাঁড়ায় বিছানার পাশে। সেভাবে একদৃষ্টিতে তাকিয়ে থাকে উষার দিকে। উষা একটু নড়েচড়ে বসে। সাগরের গম্ভীর দৃষ্টি বুঝতে পেরে কেমন কুণ্ঠবোধ করে সে। নিজেকে সামলে ধীর আর মিহিসরে সালাম দেয় উষা, আসসালামু আলাইকুম। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।